আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এক বিরাট সংখ্যক বাঙালির অবস্থা ছিল জসিমের মতো। সিনেমার জসিম নয়, আমরা ট্রাক মার্কার জসিমের কথা বলছি। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, মানে বিএনপির সমর্থন লাস্টে পেয়েছিলেন, সেই জসিমের মতো অবস্থা ছিল। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জসিম সাহেবের অবস্থাটা দেখেছেন। যখন ওইখানকে মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে গেল, মুন্সি সাহেব এবং বিএনপি ট্রাক মার্কার জসিমকে কি বলে সমর্থন দিয়ে দিলেন এবং মুন্সি চেয়ারের মধ্যে আরাম করে রিল্যাক্স মুডে বসে থাকেন এবং জসিম একটা হ্যান্ড মাইক ধরে পাশে দাঁড়িয়ে থাকেন। তিনি হচ্ছেন এমপি পদপ্রার্থী। বিপদে পড়লে এরকম কষ্ট করে মাইক্রোফোন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। বিএনপিকে যে মধ্যবিত্তরা ভোট দিয়েছেন তাদের অনেকের অবস্থা সেই জসিমের মতোই, কারণ জামাতের ঠেলা থেকে বাঁচার জন্য তারা এই চুঙ্গা ধরে কোন রকম বেঁচে আসেন। আমি ঢাকা শহরে প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের খোঁজ নিয়েছি, তারা দলে দলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসেছেন, অন্য কোনো কারণে না। কারণ হচ্ছে মোহাম্মদপুরে 501 থেকে বাঁচতে হবে, অমুক জায়গায় অমুকের থেকে বাঁচতে হবে, তমুকের জায়গায় বেচতে হবে। এই দলে দলে ভোট দেওয়ার পরেও ঢাকায় বিএনপি খুব একটা সুবিধা করতে পারে না। এবং তারেক রহমান, আমি জানি না কিভাবে কোন রকমের ইজ্জত বেঁচেছে। অনেকে সন্দেহ করে থাকেন যে এটা বিভিন্ন আসলে যে রাজনৈতিক হিসাব নিকাশ হয়েছে, সেই হিসাব নিকাশে তারেক রহমানের ইজ্জত শেষ মুহূর্তে বাঁচিয়ে দেওয়া হয়েছে। বিনিময়ে নাহিদ ইসলামের ইজ্জত বেঁচেছে, আমির সাহেবের ইজ্জত বেঁচেছে। হতে পারে, নাও হতে পারে, কারণ এই নির্বাচনের বিষয়ে টিআইবি প্রশ্ন তুলেছে আর অনেকেই প্রশ্ন তুলেছেন। আমরা প্রশ্নের দিকে না যাই, কারণ ওই যে বললাম, জসিমের মতো এখন আমাদের হাতে চোঙ্গা। এবং আজকে এই ভিডিওটা যখন আপনারা দেখছেন, এর কিছুক্ষণ পরে আমি আশা করছি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। বিএনপির লোকজন বছরের পর বছর ধরে স্লোগান দিচ্ছিল তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ হাসলো কি আসলো না, তারেক রহমান আসলেন, অনেক নাটকীয়তার পরে আসলেন এবং তিনি কিন্তু এখন প্রধানমন্ত্রী হচ্ছেন। সেটা আপনার ভালো লাগুক না লাগুক, পছন্দ হোক না হোক, এটাই হচ্ছে বাস্তবতা। এখন যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই হচ্ছেন, তিনি কিভাবে টিকে থাকবেন সেই চুঙ্গা ধরা মাইকের মতো আমাদেরকে বুদ্ধিটা করতে হবে। কারণ হচ্ছে, তা না হলে ওই যে আবার উহারা চলে আসবে। খালি 501 তো না, কত নম্বর কক্ষ থেকে যে কত লোকজন বক্ষ চিরিয়া কাঁদিয়া আকুল হচ্ছে, মানে আমি ইউটিউবে যে কি বলে কান্নাকাটি হচ্ছে এটার কথা বলছি না, বাট সেই জায়গা থেকে তারেক রহমানের এখন তারেক রহমানের কয়েকটা চ্যালেঞ্জ আছে। তারেক রহমানের 4টা জিনিস যদি তারেক রহমান না করেন, তারেক রহমান মরে যাবেন বলতে মারা যাবে না, পলিটিক্যালি তার অবস্থা খুব খারাপ হবে। নাম্বার 1, আমি তারেক রহমানকে বলবো যে আল্লাহর ওয়াস্তে জুলাই সনদ নিয়ে তার তেড়িবেড়ি করেন না। কারণ আমি ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় জুলাই সনদ নিয়ে আপনাদের নেতাকর্মীরা, বিশেষ করে কিছু কিছু জায়গায় খুবই যৌক্তিক সমালোচনা করেছেন, কিন্তু এটা কোনো যৌক্তিক সমালোচনার জায়গা না। এটা হচ্ছে অ্যাকিলিস হিল আপনার জন্য। আমি অ্যাকিলিস হিল না বলে যদি বলি, ওই যে সুতানলি সাপ ঢুকে গিয়েছিল বেহুলার বাসর ঘরে, এটা হচ্ছে সেই মুশকিল। কারণ জুলাই সনদ এমন একটা জিনিস, এমন ভাবে আপনার ঘাড়ে এরা চাপিয়ে দিবে এবং এমন ভাবে এটাকে পোর্ট্রে করবে যে মনে হবে যে বিএনপি একটা গণবিরোধী, গণশত্রু। এবং এটা শুরুর দিন থেকে, যেদিন আপনি শপথ গ্রহণ করবেন পরের দিন থেকে আপনার উপর এই বিপদ আছে। বিপদটা কিভাবে বয়ানটা রেডি হয় আপনারা দেখেন। এই যে আমাদের ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি, এরা কিন্তু জুলাই সনদের বিরোধী, মানে গতকালকে পর্যন্ত ছিল, তারা স্বাক্ষর করে নাই, কিন্তু সারা বাংলাদেশে তারা জুলাই সনদের প্রচার করে বেরিয়েছে। এর চেয়ে উদ্ভট রাজনৈতিক কৌতুক আপনি খুব বেশি দেখতে পাবেন না, কিন্তু তারা সেটা করেছে এমন একটা ভাবে। এবং বিএনপি কিন্তু প্রথমে গিয়ে স্বাক্ষর করেছে, কোনো তেড়িবেড়ি করে নাই। এনসিপি এবং এনসিপি পিতৃ সংগঠন জামাত ইসলাম গড়িমসি করে গিয়েছে, এনসিপি যায় না। বিএনপি কিন্তু প্রথম দিন ভাই সিগনেচার করে দিলাম, ভোট দেয়, আমার নির্বাচন দেয়, আমার ক্ষমতা যাওয়ার টাইম চলে যাচ্ছে। কিন্তু এরা এটাকে এমন ভাবে পোর্ট্রে করেছে যে জুলাই সনদ বিরোধী হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে এই জিনিসটা ট্যাকল করতে হবে। এবং এটা মূল চ্যালেঞ্জটা যে জায়গায় আসবে আমার কাছে মনে হচ্ছে, যেটা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হবে কিনা, না প্রপোর্শনটা কিভাবে হবে, ভোটের প্রপোর্শনে হবে নাকি আসন সংখ্যার অনুপাতে হবে, সেই বিতর্কটা সামনেই চলে আসবে। এটা কালকে পরশু থেকেই শুরু হয়ে যাবে এবং এই বিতর্কে বিএনপির ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? যদি এটা আসলে আসন সংখ্যা ভিত্তিক হয়, বিএনপি হয়তো 8-10টা আসন খুব বেশি পাবে। এই 8-10টা আসনের লোভে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে। জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন সবগুলো, বিশেষ করে এনসিপি, এমন একটা চিৎকুট চেঁচামেচি লাগাবে যেটা মনে হবে যে আহারে উচ্চকক্ষ করে বোধহয় বিএনপি একেবারে বাংলাদেশ ধ্বংস করে ফেললো। সো এই জায়গাটা খেয়াল রাখতে যদি না যায়, তাহলে তারেক রহমানের প্রথম বিপদটা তৈরি হচ্ছে। তারেক রহমানের দ্বিতীয় বিপদ হচ্ছে জঙ্গি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে 5ই আগস্টের পরে পরিকল্পিতভাবে বাংলাদেশের যত জঙ্গি ছিল, যেখানে যত জঙ্গি ছিল, সেটা ফাঁসির আসামি থাকুক, সেটা এই সাধারণ কয়েদি থাকুক, বিচারাধীন থাকুক, দলে দলে জিগির তুলে তুলে এগুলোরে বের করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস এবং তার যে সরকার, জামাতে ইসলাম সমর্থিত যে সরকার, এরা এটা খুব সুকৌশলে করেছেন, কারণ এটা তারা এটাকে হাতে রাখতে চেয়েছেন বলে আমার একটা ধারণা।
যে এই জঙ্গিদেরকে যে কোনো সময় যাতে কাজে লাগানো যায়। ব্যাপক অস্ত্রের কথাবার্তা আমরা শুনি, ব্যাপক অস্ত্র বাইরে থেকে এসেছে বলে আমরা শুনেছি। আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এখন তার 300 কোটি নাই ওনার, মানে থাকলে হয়তো আসছে যেতে নাই, সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সশস্ত্র ভাবে বিপ্লবের হুঙ্কার দিয়েছেন তাদের অনেক নেতারা, এবং তারা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন বলে আমরা শুনেছি। জঙ্গিরা বাইরে আছে, থানা লুটপাটের যে অস্ত্রগুলো সেগুলো এখন উদ্ধার হয় নাই, এবং আমার ধারণা প্রচুর বাইরে থেকে অস্ত্র তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন। সুতরাং প্রথম যে ঝামেলাটা তৈরি করবে এরা এই জঙ্গি বোমা ফাটানো, এবং ওই যে আবার 63 জেলায় বোমা ফাটানো, বাংলা ভাই তৈরি করা, এবং এই জিনিসগুলো খুব দ্রুতই শুরু হবে। এবং শুরু হলে যেটা হবে, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই কইছিলাম না তারেক রহমান জঙ্গির বাপ, এই যে আবার শুরু হয়েছে। শেখ হাসিনার সময় তো আমরা অন্তত পক্ষে জঙ্গি থেকে ভালো ছিলাম, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু এখন তারেক আসছে, বোম ফুটানো শুরু করছে, তারেক আসছে জঙ্গি শুরু হয়েছে, তারেক আসছে বাংলা ভাই তৈরি করা শুরু হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এবং দেশি মধ্যবিত্ত যারা এই জঙ্গি থেকে বাঁচার জন্য অনেকে ধানের শীষের দিকে ঝুঁকে পড়েছেন এবং ভোট দিয়েছেন, বিশেষ করে ধরে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছেন ব্যাপক হারে ধানের শীষে। আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছেন, দলীয় নেতা কর্মী না, সাধারণভাবে তারা হয়তো নৌকা থাকলে নৌকায় ভোট দিতেন, তারা কিন্তু আওয়ামী লীগের নির্বাচন বর্জনের কথাটা না শুনে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসেছেন। আমি অন্তত পক্ষে এরকম অনেককে দেখেছি। এর মূল কারণটাই হচ্ছে এই জঙ্গি এবং এই যে উগ্র ফার রাইটিস যেগুলো আছে এদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এটা তারেক রহমানের জন্য একটা দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একটু 19-20 যদি তারা করে, তাহলে ওই যে কি আছে বিক্রমপুরী আকরামপুরী এগুলারে দিয়ে আবার তারা এক ধরনের তাণ্ডব শুরু করবে। তারপর যে হাদির অনুসারীরা কিছু আছে, ইনকিলাব মঞ্চ, তারপরে ধরেন আরো এই ধরনের আরো যেসব মঞ্চ টঞ্চ তারা বানিয়ে রেখেছে, এদের তো অনেকগুলো দোকান, এই গুপ্ত সংগঠন সবগুলোকে অ্যাক্টিভ করবে, এগুলো দিয়ে এক ধরনের রাজনীতি তৈরি হবে। এর পাশাপাশি জঙ্গি আক্রমণ শুরু হতে পারে। সো তারেক রহমানের জন্য এটা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের যদি উনি মোকাবেলা ব্যর্থ হন, তার ক্ষমতা 5 বছর টিকবে কিনা আমার সন্দেহ আছে। নাম্বার 3, তৃতীয় যে চ্যালেঞ্জটা তারেক রহমানকে নিতে হচ্ছে সেটা হচ্ছে দল। আমি তারেক রহমানকে বলবো, যদিও মানে অফকোর্স উনি তো আর আমার ভিডিও দেখছেন না, বাট যদি বিএনপির কোনো নেতাকর্মীর চোখে এটা পড়ে থাকে এবং তাদের সম্ভব হয় বিএনপির অন্য লোকজনের বলা, যে দল ছোট রাখেন, এত দলের দরকার নেই। মানে তারেক রহমান যিনি এই যুক্তরাজ্যে ছিলেন অনেকদিন ধরে, আপনি দেখে গেছেন এখানে একটা ওয়ার্ডে কি থাকে, একটা ওয়ার্ডে লেবার পার্টির একজন পার্টি কোঅর্ডিনেটর, একজন বোধহয় তাদের ট্রেজারার থাকেন, এরকম 3 থেকে 4 জনের একটা ছোট কমিটি থাকে। এরাই কিন্তু ওয়ার্ড লেভেলে এই দলীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। অফিস সেক্রেটারি একজন থাকেন বোধহয়, তাদের 3 থেকে 5 জনের একটা কমিটি থাকে এখানে। আমি দেখেছি, আমি যতটুকু এটা ফলো করতে পেরেছি আর কি, যদিও আমি মানে খুব গভীরভাবে এটা গবেষণা করি নাই, আমার ধারণা আপনারা দেখেছেন। আমার কথা হচ্ছে যে বিএনপির উচিত হবে দলকে ওই জায়গায় রাখা, কারণ আপনার যত লোক এখানে আপনি বাড়াবেন, কারণ এখন বাড়বে। এখন আওয়ামী লীগের সময় যেরকম ছিল 5 আগস্টের আগে গাছের লতাপাতা পর্যন্ত আওয়ামী লীগ করতো, এখন গাছের লতাপাতা পর্যন্ত বিএনপি করবে। এবং আপনি মফস্বলে যেটা দেখবেন, একটা ওয়ার্ডের মধ্যে একটা বিএনপির কমিটি, যুব দলের কমিটি, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, মানে যে তল্লাটের মধ্যে তাঁতি নাই সেখানে তাঁতি দল আছে। একেবারে ঢাকা মহানগরের মধ্যে মৎস্যজীবী দল আছে। এরা কোথায় এই পুরো কমিটির কাউকে দেখবেন না জীবনে, মানে মাছই চিনে না বোধহয় এরা। আমার ধারণা ইলিশ মাছ আর রুই মাছের তফাৎ বলতে পারবে না, কিন্তু তারাও মৎস্যজীবী দল। তো এই যে বিভিন্ন ধরনের দোকান, এর বাইরে থাকে কিছু অ্যাপ্রুভ না এরকম দোকান। মানে এই আপনার সম্প্রতি দেখেছেন রাজশাহীতে যে একজনের বাসা দখল করে ফেলেছিল বেগম খালেদা জিয়া গবেষণা পরিষদ বা এরকম কিছু একটা নামে। তো এগুলো এখন হবে জিয়াউর রহমান গবেষণা পরিষদ, খালেদা জিয়া গবেষণা পরিষদ। এগুলোকে কঠোরস্থ দমন করতে হবে, কারণ এরা কমপ্লিটলি ধান্দাবাজ। এরা আপনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন, মানে যদি যাইতে বাধ্য হন, আপনার 5 টাকার কাজে লাগবে না, 2 টাকার উপকারে আসবে না। এদের একমাত্র কাজই হচ্ছে গিয়ে দখলবাজি করা এবং বিভিন্নভাবে দলের বদনাম করা। ইতিমধ্যেই আপনারা নির্বাচনের আগে টেম্পো স্ট্যান্ডের দল হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছেন। বাংলাদেশে আমি জানি না কতগুলো টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আপনাদের দখলে আছে, কতগুলো নাই, কিন্তু এই জিনিসটা কিন্তু এই বয়ানটা রেডি করে আপনাদের গাড়ি সেই টেম্পো স্ট্যান্ডের কি বলা যায় তকমাটা দিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা এখন আরো অনেক অনেক গুণ বাড়বে। সুতরাং এবং দেখা যাবে যে ওই কোন মফস্বলের ভিতরে আপনার নেতা নামধারী বা কর্মী নামধারী একজন লোক আরেকজন একটা ধর্ষণ মামলায় পড়ে যাবে, বা এরকম একটা দুজনকে খুন করে ফেলবে, গুলি করে ফেলবে, এবং এই দায়িত্ব কিন্তু পুরোপুরি সরকার আসবে। সো আমার ধারণা হচ্ছে বিএনপিকে যদি এই গেঞ্জাম থেকে বাঁচতে হবে, প্রথম কাজ হচ্ছে যে বিএনপি তার লোক নেওয়া যাবে না। আপনারা যারা আছেন ভাই, গত 17-18 বছর ধরে যারা আন্দোলন করেছে, একসাথে ছিলেন, মারধর করেছেন, মায়ের খেয়েছেন, জেলে ছিলেন, এদের বাইরে ভাই পুরা নিয়োগ বন্ধ রাখেন, কারণ আপনারা নিয়োগ দিলে কিন্তু আমাদের মতো লোকজন ঢুকে গিয়ে গুপ্ত হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই গুপ্ত এবং সুপ্ত থেকে বেঁচে থাকার জন্য আমার মনে হয় যে দরকার তো নাই, নির্বাচন তো জিতেই গিয়েছে। এটা হচ্ছে যে 3rd চ্যালেঞ্জ তারেক রহমানকে মোকাবেলা করতে পারেন। 4th চ্যালেঞ্জ যেটা খুবই আমার কাছে মনে গুরুত্বপূর্ণ, এটা আমি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে উদাহরণ মানে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই নির্বাচনকে
পরবর্তী যে নির্বাচন হবে এটাকে ম্যানিপুলেট করার যে চেষ্টাটা এটাতে আর যায় না। এইটা করে কিন্তু বিএনপি অনেক অনেক ভুগেছে। আপনি যদি মনে করতে পারেন, অফকোর্স আপনি মনে করতে পারবেন, 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো একটা কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে, এবং বিচারপতি শাহাবুদ্দিনের সেই কেয়ারটেকার ছিল একটা ওয়ান অফ সিস্টেম, মানে এটা যে প্রতিবার হবে এরকম কোনো আলাপ 1991-এ ছিল না। 1991-এ যখন এই আলাপটা ছিল না, তারপরে কি হলো, মাগুরা 2 আসনে বিএনপি উগ্র নোংরাভাবে কিন্তু সালিমুল হক কামাল বা এরকম কোন একজন প্রার্থী ওনার পক্ষ নিয়ে এই আসনটা দখল করো, মাত্র একটা সিট। এর বিনিময়ে কি হলো? এর বিনিময়ে ব্যাপক হারে গণ আন্দোলন তৈরি হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারে থাকতে হবে থাকতে হবে থাকতে হবে। আওয়ামী লীগ এবং জামাত একসাথে মিলে বিএনপিকে কর্নার করে দিল। এই যে দেখেন, মাত্র একটা সালিমুল হক কামাল বা কিছু একটা, মাগুরা 2 হোক বা সেটা আর একটা কোনো একটা জায়গার 2 আসন 3 আসন, ওই এক এমপি বিএনপি পাওয়া হয় না পাওয়া কিছু আসতে যেত না। এই কালিমা দিয়ে শুরু হলো। 96-এর নির্বাচনের পরে 15 ফেব্রুয়ারি নির্বাচনে টিকতে পারলো না বিএনপি, কিন্তু 12 জনের যে নির্বাচন 96 হলো, যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, সেখানে কিন্তু বিএনপি 116টা আসন পেল, কারণ বাকি অন্যান্য ফ্যাক্টরগুলা তারা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, দল নিয়ন্ত্রণ করতে পেরেছিল। আমি জানি আমার বিএনপির অনেক বন্ধু বান্ধবরা বলেন যে আরে তখন বিএনপিকে দুর্বল করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই তখনকার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করার যে বিএনপির যে চেষ্টাটা ছিল, এটা ভালো উদ্যোগ ছিল। এর বিনিময়ে জনগণ কিন্তু 116টা আসন দিল। আবার দেখেন, শেখ হাসিনা যখন 96-এ নির্বাচনে আসলেন, উনি কিন্তু 2001-এর নির্বাচনের আগে যথা নিয়মে সিস্টেমে পদত্যাগ করলেন, বাড়ি চলে গেলেন। তখন আওয়ামী লীগের 96-এর সরকারের উপরে ব্যাপক সমালোচনা ছিল, বিশেষ করে সন্ত্রাসী হামলা আমরা দেখেছি এমপি ইকবালের এখান থেকে, তারপরে আরো অনেক কে যেন এখন নামও মনে থাকে না, ওপেন গুলাগুলি হয়তো আমাদের মোহাম্মদপুরে মকবুল সাহেবের এখান থেকে ছাত্রদলের নেতা সজলকে হত্যা করা হলো মিছিল ওপেন ভাবে, মানুষের ব্যাপক গণক্ষোভ ছিল। কিন্তু আওয়ামী লীগ একটা সম্মানজনক অবস্থা তারপরে ছিল, এবং তার ফলশ্রুতিতে তারা কিন্তু 2008-এর নির্বাচনে আবার আসতে পারলো। কিন্তু এর মাঝখানে তারা কেমন বিএনপি কি করলো, আবার 2001 সালে ক্ষমতা আসার পরে আবার ওই কেয়ারটেকারের সুতা ধরে টানাটানি নাটানাতি শুরু করে দিলেন। জাস্টিস হাসানের বয়স বাড়িয়ে দেওয়া হলো, বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে ম্যানিপুলেট করা, ইয়াজউদ্দিনকে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা। লাভটা কি হলো? লাভটা কিছুই হলো না। 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে ছিলেন এবং বিরোধী দলের জায়গায় যেভাবেই হোক আপনাদেরকে টিকে থাকতে হয়েছে। তো এইবার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আবার, মানে এটা তো সাধারণ মানুষের একটা মানে কুরকুরি করে আর কি, যে দেই আবার ইলেকশনটা নাইরা। ইলেকশন নাইরা কিন্তু আওয়ামী লীগের মতো দল, যেটা বিরাট দল, এরা কিন্তু টিকতে পারে না। এটা তো মানে, এবং শুধু টিকতে পারে না, খুব দুর্ভাগ্যজনক দুঃখজনক পরিণতির মধ্যে তারা আছে। সুতরাং তারেক রহমানকে আমি চতুর্থ যেটা বলবো, যে আপনার ক্ষমতা নেওয়ার মূল চ্যালেঞ্জ হচ্ছে আগের মতো করে নির্বাচন ব্যবস্থাকে আর নাড়াচাড়া আমরা কেউ না করি। যেটা হচ্ছে যে যেহেতু জুলাই সনদের মাধ্যমে বা এই যে গণভোটের মাধ্যমে, তথাকথিত গণভোট, হাওয়ার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, 4-5 বছর পরে পরে ক্ষমতা ফেয়ার একটা নির্বাচন হোক, যে কেউ ক্ষমতা আসুক। এই জায়গাটা যদি হাত না দেন, আমার কাছে মনে হয় যে যতদিন ক্ষমতা থাকবেন ততদিন ভালো থাকবেন বা একটু কমফোর্টের জায়গায় থাকবেন। এই 4টা জিনিস আপনাকে উপদেশ না, পরামর্শ বলুন বা যেভাবে বলুন, মতামত। এর বাইরে আওয়ামী লীগের যারা আছেন, আমি জানি, কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেক আওয়ামী লীগ সমর্থকরা দেখে থাকেন, অবশ্যই এমনিতেও ভিউ বেশি নাই, বাট যতটুকু আছে তাদের অনেকে খুব উচ্ছ্বসিত, তারা ভোট দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেট জানাই, এবং তাদেরকে একটা গল্প বলে আমি আজকের ভিডিওটা শেষ করতে চাই। একটা জায়গায় কিছু আসামি ছিলেন, তো একজন দয়ালু জেলার এসেছেন, জেলার এসে বলেছেন যে বাইরে অনেকগুলো ফল আছে, হ্যাঁ তোমরা একটা করে ফল নাও, তোমাদের পছন্দ মতো ফল নাও, আর রুমে আসো, তোমাদেরকে আমি ছেড়ে দিব। তো প্রথম একজন লোক গিয়েছেন, ওনার হাতে কলা, তো উনি কলা নিয়ে গিয়েছেন, তো জেলার শাস্তি হিসেবে কলাটা তার মানে ওইদিকে আর কি প্রবিষ্ট করিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে ফাইন, সে কেঁদে কেঁদে বের হয়ে গেছে, বাট মুক্তি পেয়ে গিয়েছে। তো দ্বিতীয় লোক যেটা, সে গিয়েছে, তার প্রিয় ফল হচ্ছে লিচু, তো তাকে লিচু প্রবিষ্ট করেছে, সে মহা হাসতেছে। তো জেলার খুব অবাক হয়ে বলতেছে যে লিচু প্রবিষ্ট করলাম, লিচু তো কাটা কাটা, তুই মুক্তি পাবি বলে হাসতেছস নাকি কি কারণে হাসতেছস? কয় আরে আমার কিছু হোক না, পিছনে এক লোক আসতেছে, হের হাতে কাঁঠাল। তো আপনারা যারা ডক্টর ইউনূসের এবং আসিফ নজরুলদের এই তাণ্ডব থেকে বেঁচে ছিলেন, বেঁচে আছেন, টিকে আছেন, এবং আগামী দিনের জন্য অনেক আশাবাদী, অনেকে গিয়ে দেখলাম অফিস টফিস ঝাড়মুছ করে খুলে কিছুক্ষণ ছিলেন, তারা মানসিকভাবে প্রস্তুত নেন। এতদিন লিচু ছিল, সামনে কিন্তু কাঁঠাল আসবে। কাঁঠাল মোকাবেলা করে যদি রাজনীতিতে টিকতে পারেন, আপনাদেরকে আগাম অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যারা কাঁঠাল, লিচু বা অন্য কিছুর জন্য চিন্তিত না, আসুন আমি আপনি মিলে দর্শক সারিতে বসে আগামী নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতি উপভোগ করতে থাকি। ভালো। অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি
সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা দেখা গেল। যে কথা ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্ত পূরণ হয়নি বলেই তারা করবেন না, এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন, এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তারা তাদের যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনি করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না, এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন আর কি যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা দেখে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হচ্ছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার সাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12:27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করবো না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, এই যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে, সেই করবে, ঘোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইলো না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম, এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন, এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা দু একজন হাতে গোনা যারা আছে, যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা, গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিং এ তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে
লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি, যে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরের থেকে তিনি কোনো স্যাবোটাজ করেছেন কিনা, এই প্রশ্ন উঠেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিনে আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত আহ, চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই। এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি, আমি জানি না কেন। কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে। এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত। তো সেই কালিমার থেকে তারা বেরোবে কতখানি, কি করবে? বিএনপি সরকার যে মন্ত্রী পরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রী পরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুইন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। তো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।